বছরের সবথেকে ছোট মাসের শেষ দিনে এই দুপুরবেলা একমাত্র শুক্রবার ছিল আজকে, যে শুক্রবারে আমরা রেস্ট নিতে পারতাম, কিন্তু সেটা না নিয়ে আমরা আজকে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে আসছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। খুলনাতে আমাদের অষ্টম শ্রেণীর জন্য অ্যাডভান্স সায়েন্স ব্যাচ, আমি ডাক্তার সাকিব এবং ইঞ্জিনিয়ার জুবায়ের, আমাদের পরিচালনায় যে ব্যাচটা চলছে, এই ব্যাচের আজকে বলতে পারি প্রথম অভিভাবকদের সাথে একটা মিটিং। নর্মালি আমি এটা সবগুলো ক্লাসেই করে থাকি, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টরা কি শিখছে, কিভাবে শিখছে, কতটুকু শিখছে, এবং সামনে আমরা কি শেখাবো, এবং আমাদের আলটিমেটলি ভিশনটা কি, লক্ষ্যটা কি, সেটা আপনাদেরকে জানানো। আর আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বা কোনো পরামর্শ থাকলে সেটাও আপনাদের কাছ থেকে শুনে নেওয়া। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য। তো আমি প্রথমে বলতে চাই যে যদি আমি একটা প্রশ্ন করি, নর্মালি বর্তমান সময়ে একটা বিল্ডিং যদি আমরা বানাতে চাই, ধরেন একটা বিল্ডিং বানানো হবে, 4 তলা ফাউন্ডেশন, 4 তলা বানানো হবে। তো 4 তলা বানানোর জন্য সবচেয়ে বেশি টাকা কোথায় খরচ হয়? বিল্ডিং এর মাটির উপরে নাকি নিচে? মাটির নিচে, তাই না? কেন আমরা এটা করি? এর কারণ হচ্ছে আমরা জানি যে এই বিল্ডিংটা অনেকদিন আমাকে সাপোর্ট দিবে, এবং কোনো ঝড় আসছে যেন বিল্ডিংটা ভেঙে না পড়ে, ভূমিকম্পে যেন এটা ধসে না পড়ে, তাই না? একইভাবে আমাদের প্রত্যেকের জীবনে আমাদের সন্তানরা হচ্ছে আমাদের সাপোর্ট। আমরা যদি আমাদের সন্তানদেরকে সেভাবে তৈরি করতে চাই যেন সে কোথাও হতাশ না হয়, তার জীবনের পড়াশোনার ক্ষেত্রে সবসময় যেন কম্পিটিটিভ জায়গাতে সে সেরা হতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো সেজন্য তার ভিত্তি বা ফাউন্ডেশনটা যেন মজবুত হয়, এজন্যই কিন্তু আমরা দুজন অষ্টম শ্রেণীতে অ্যাডভান্স সায়েন্স ব্যাচের বিজ্ঞান ব্যাচটা আমরা শুরু করেছি, এবং সেটাকে সামনে রেখে, আমাদের উপর আস্থা রেখে আপনারাও আপনাদের সন্তানদের সেই ফাউন্ডেশনটা মজবুত করার জন্যই আমাদের কাছে পড়তে দিয়েছেন, শিখতে দিয়েছেন। এজন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো জুবায়ের আসছে, অভিজ্ঞতার পরিচয় করে দেওয়ার কিছু নাই, আমি আসলে এখানে একটু ভিডিও করছি, তো সমস্যা নাই, তুমি থাকো। তো আমি খুব অল্প সময় আসলে শেষ করবো। এর আগে আমার আরো 2টা সেশন ছিল, যেটা আমি আমার অ্যাডভান্স বায়োলজি ব্যাচের যারা নবম শ্রেণীর অভিভাবক ছিলেন, যারা দশম শ্রেণীর অভিভাবক ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি, এবং সকাল 11টায় আপনাদের আসার কথা ছিল। তো আপনাদেরকে একটু বসতেও হয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আমি আপনাদেরকে পড়ানোর বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, যে আমরা কিভাবে পড়াই এবং সেটা কেমন ভাবে পড়াই। তো এটা জোবায়ের একটু স্লাইড করেছে, আমি দেখাইও দিব আসলে আমরা কিভাবে পড়াচ্ছি প্রতিটা অধ্যায়। তো আপনারা জানেন ইতিমধ্যে ওদের কিছু সিলেবাসও দিয়েছে, স্কুলে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার সিলেবাস ওরা পেয়েছে। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে একটু দেখাবো আমরা কিভাবে পড়াই, এবং জোবায়ের এটা এক্সপ্লেইন করবে। নর্মালি আমরা একটা মজার ঘটনা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্রথম অধ্যায়টা কিন্তু আমি শেষ করেছি সবগুলা ব্যাচে। আপনারা জানেন ওদের বইয়ে যে প্রথম অধ্যায়টা ছিল, প্রথম অধ্যায়ে অনেকগুলো পেজ ছিল। যদি আমি প্রথম অধ্যায়ে যাই, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের অংশগুলা, এটা হচ্ছে নতুন যে বইটা ওদের দিয়েছে সেই বইয়ের প্রথম অধ্যায়ের পেজ। তো আমরা কতটুকু পড়াই সেটা বোঝানোর জন্য আপনার 2টা লাইন খেয়াল করলেই হবে এখানে। সেটা হচ্ছে ওদের আগের বইয়ে পরিফেরা নামে একটা পর্ব আছে আমাদের অ্যানিমেলিয়ার আছে। তো এই পর্বের বৈশিষ্ট্য এরকম ভাবে লেখা ছিল। তো আমি যখন ওদেরকে পড়িয়েছি, দেখেন পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত, এটুকু লেখা ছিল ওদের বইয়ে। কিন্তু নতুন বইটা যদি আমরা খেয়াল করি, দেখেন নতুন বইয়ে কি লেখা ছিল। আচ্ছা, নতুন বইয়ে কি লেখা ওটা দেখানোর আগে আমি আসলে একটু আমি কি পড়াইছি ক্লাস ওটা একটু দেখাই আপনাদেরকে। নতুন বইটা এখানে আছে, আমি পড়াইছি কি সেটা একটু দেখাই। ও, এটা তো বই। ও ভাই, এটা মেবি হচ্ছে কালার আসে নাই, তাই না? আচ্ছা, তো আমি যখন ওদেরকে ক্লাস নিয়েছি, ওদের ক্লাসে প্রতিটা ক্ষেত্রে আমি ওদের এই শব্দগুলা ডিটেইলসে পড়িয়েছি। এটা একটু আসতে মনে হয় একটু দেরি হতে পারে, আমি এটা ঠিক করে দিচ্ছি, ইনস্ট্যান্ট এটা করা তো এই জন্য। তো আমি যে টপিকগুলো ওদেরকে এক্সট্রা শিখিয়েছি, অর্থাৎ যে শব্দগুলো, যে লাইনগুলো ওদের না জানলে ওই অংশটা পড়া আসলে বৃথা, সেগুলো আমি ওদেরকে শিখিয়েছি। অর্থাৎ একটা শব্দ কিভাবে আসে, যেমন ওদের পরিফেরাতে শব্দটা ছিল, ওই শব্দটা 2টা শব্দ থেকে আসছে, পোর এবং ফেরা। তো ওটা আমি ওদেরকে শিখিয়েছি।
এবং দেখবেন ওদের খাতায় বা সেটা লেখাও আছে। নতুন যে বইটা দিয়েছে, মানে বলা যায় যে সৌভাগ্যবশত আমি যেগুলো ওদের প্রতিটা টপিকে এক্সট্রা পড়িয়েছি, নতুন বইয়ে ওইগুলাই অ্যাড করেছে। এবং স্টুডেন্টরা এটার মানে প্রত্যক্ষ সাক্ষী, কারণ আমি 1 মাস আগে পড়িয়েছি, ওরা বই পাইছে হচ্ছে গত 2-3 দিন আগে, এবং বইয়ের পিডিএফ ভার্সন বাইরে বের হয়েছে মনে হয় 1 সপ্তাহ আগে, পিডিএফ ভার্সন যেটা বের হয়েছে। তো আমি ওদেরকে পড়িয়েছি জানুয়ারি মাসে, এবং প্রথম দিকের ক্লাস সেগুলো, এটা একটু অনেক বড় ফাইল, আসতে একটু দেরি হবে। তো স্টুডেন্টের কাছে আপনি শুনবেন যে সাকিব স্যার তোমাদের ক্লাসে যা পড়াইছিল এক্সট্রা শব্দগুলো, সেগুলো নতুন বইয়ে অ্যাড করছে কিনা। ইভেন মাঝে ওদের যে পরীক্ষা নিয়েছি রবি মঙ্গল 5টা থেকে 6টার যে ব্যাচটা, ওই ব্যাচে পরীক্ষার আগে স্টুডেন্ট আমার কাছে আসছে যে হচ্ছে যে স্যার আপনি লিখে দিয়েছিলেন হচ্ছে অ্যানিলাস, অ্যানি মানে হচ্ছে আংটি, বইয়ে লেখা অ্যানিলাস মানে আংটি, আসলে কোনটা হবে। তখনই আমি জানতে পারছি যে আসলে নতুন বই ওদের পিডিএফটা বের হয়েছে, ওরা এটা দেখছে। তো অ্যানিলাস হচ্ছে, তখন বললাম যে অ্যানি মানে হচ্ছে প্লুরাল, অ্যানিলাস হচ্ছে সিঙ্গুলার, তো একই বিষয়, দুইটাই আংটি। তখন স্টুডেন্টরা বুঝতে পারলো। তাহলে দেখেন এখানে আমরা যেভাবে পড়াই, আমাদের যে দূরদর্শিতা ছিল বা আমি যে থিঙ্কিং গুলো করে ওদের সবগুলো পড়িয়েছি, এগুলো আমি ক্লাসে যখন লেখাই সেগুলো স্লাইড, যেমন এখানে আমাদের শেখাইছি যে পোর মানে কি। এই যে ওদের যখন পড়াইছে এই ক্লাসটা, যে পোর হচ্ছে ছিদ্র আর ফেরা মানে বহন করা, ওদের ফেরি দেখায় আমি বুঝাইছি যে ফেরি হচ্ছে গাড়িতে, ফেরি গাড়ি বহন করে নিয়ে যায়, তাহলে ফেরা মানে কি হবে, বহন করা। এগুলো ওদের শেখায়। অনেক সময় ফেরা মানে বহন করা ভুলে যাবে স্টুডেন্ট, কিন্তু ফেরি কিসে জীবনে কোনদিন ভুলবে, ফেরি তো দেখছে, ফেরি তো মনে রাখছে। তো এইভাবে আমি সবসময় পড়ানোর চেষ্টা করি, সবগুলো পয়েন্টই। আন্দাজে কোনো কিছু কখনোই আমরা মুখস্থ করে না, অন্তত আমি আমার লাইফে কোনো স্টুডেন্ট সেটা করাই নাই। তো দেখেন এই যে আমি যেটা পড়িয়েছি ওটা ওদের নতুন বইয়ে এখানে অ্যাড করছে। যে এখানে খেয়াল করেন যে পোরাস মানে ছিদ্র আর ফের মানে হচ্ছে বহন করা, তো এই শব্দগুলো ওদের বইয়ে অ্যাড করছে। শুধু তাই না, মানে যতগুলো পয়েন্ট আমি ওদের এক্সট্রা পড়িয়েছিলাম, যেমন আমি ওদের লেখার প্যাটার্নটা কি, আমি এটা আপনাদেরকে একটু পরে দেখাবো, আগে পড়ানো নিয়ে কথা বলছি তো এটা একটু শেষ করি। যেমন হচ্ছে যে পরিফেরার পরে নিডারিয়া পড়িয়েছি, প্লাটি হেলমিনথিস যখন পড়িয়েছি ওদের, এই যে প্লেট হচ্ছে চ্যাপ্টা, হেলমিনথিস ক্রিমি, এগুলো তো ওরা জানতো না, ওরা তো জাস্ট আন্দাজে। আমি যখন ক্লাস 8 স্টুডেন্ট ছিলাম, বিশ্বাস করে আমিও পারতাম না, মানে আমরা মুখস্থই করছি। কেন আমরা আসলে এভাবে পড়াই সেটা একটু এক্সপ্লেন করবো আপনাদের। যে ওদের নতুন বইয়ে ওগুলো অ্যাড করেছে, যেগুলো আমরা পড়িয়েছি, যে এই যে প্লাটি মানে চ্যাপ্টা, হেলমিনথিস মানে ক্রিমি, প্লাস আরো যে পয়েন্টগুলো ছিল যেগুলো আমি ওদের পার্থক্য আকারেও পড়িয়েছি, সবগুলো তো আর বইয়ে মানে পরীক্ষায় যেভাবে আসে সব কি বইয়ে সেভাবে থাকে না, বইয়ে নর্মালি বইয়ের মতো করে থাকে, কিন্তু পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় সেটা আমি ওদেরকে শিখিয়েছি, এবং কিভাবে পয়েন্ট তৈরি করতে হয়। আমি আপনাকে কিছু উদাহরণ দিয়ে দিব। যেমন দেখেন, আপনারা এটা বুঝতে পারবেন, যেহেতু আপনারা সবাই চিন্তা করলেই এটা বুঝতে পারবেন। এক্ষেত্রে যেটা হয়েছে যে নর্মালি আমাদের পড়ার যে ডেপথ, অর্থাৎ একটা টপিক আমরা কতটা ডিটেলসে পড়াই, বায়োলজির কথা তো আমি বললাম, আমি জুবাইরকে বলবো একটু পরে তুমি ফিজিক্স দেখাও, তাহলে ভালো হবে। এবং আমার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টকে আমি এটা শিখিয়েছি কিভাবে একটা প্যারা থেকে পয়েন্ট তৈরি করা যায় এবং সেটা কিভাবে প্রেজেন্ট করা যায় খাতায়। তো নর্মালি আমরা সবাই যতই বেসিক শিখি, কনসেপ্ট শিখি, পরীক্ষাতে গিয়ে আলটিমেটলি আমাকে লিখতে হবে, এবং সেই লেখার উপরে স্যার মার্ক দিবেন, তাই না? তো পরীক্ষা যে লেখার মার্কটা হবে, এই মার্কটা ডিপেন্ড করবে খাতার প্রেজেন্টেশনের উপরে। একটা স্টুডেন্ট খাতায় কিভাবে প্রেজেন্ট করতেছে একটা কথা, মানে একটা ইনফরমেশন। এখন ওদের বইয়ে এই লাইনগুলো যদি আপনি দেখেন, যে প্লেটিহেলমিনথিসের বৈশিষ্ট্য এভাবে লেখা ছিল যে এদের দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ, এরা বহিঃপরজীবী অন্তঃপরজীবী হতে পারে, দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত, চোষক এবং আংটা থাকে, এই সবগুলো ছিল। আমি যখন ওদেরকে শেখাই তখন ওদেরকে আমি যখন এই যে চ্যাপ্টা বলছে, বইয়ে লেখা আছে কি ওদের দেহ চ্যাপ্টা, কিন্তু এইটা সকল স্টুডেন্ট বইয়ে যেভাবে আছে ওভাবেই লিখবে, সবাই এভাবে লিখবে। 98% স্টুডেন্ট বা 99% স্টুডেন্ট এভাবে লিখবে। আমার স্টুডেন্টরা, আপনাদের সন্তানরা, আমাদের সন্তানরা কি লিখবে, ওরা যখন দেহ চ্যাপ্টার লিখবে, ওরা লেখার আগে ওরা লিখবে যে দৈহিক আকৃতি হচ্ছে চ্যাপ্টা। তার মানে প্রতিটা ক্ষেত্রে আমি যে পার্টগুলা বা পয়েন্টগুলা তৈরি করে দিছি, এটাই হচ্ছে টিচারের কাছে ইমপ্রেশন। মানে যখন টিচার খাতা দেখবে তখন তো সবাই একরকম আর দুজন স্টুডেন্ট অন্যরকম, তো খাতার এই ইমপ্রেশনটা স্টুডেন্টকে মার্ক তৈরি করে দিবে। সবসময় এটাই হয়। স্যাররা কি করে, বসে থাকে কিভাবে একটা স্টুডেন্টের মার্ক কাটা যায়, তাই না? স্যারদের তো উদ্দেশ্যটা কিভাবে মার্ক কাটা যায়। অনেক সময় স্যাররা কিছু না পাইলেও মার্ক কেটে দেয়, কেন? যে তুমি যেন আরো ভালো করে পড়তে পারো, জন্য মার্ক কাটছি। অনেক ধরনের উদ্দেশ্য, স্যারদের তো উদ্দেশ্য থাকেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে স্কুলের পরীক্ষায় অনেক কিছু হতে পারে, কিন্তু বোর্ড পরীক্ষায় কি স্যাররা আন্দাজে কখনো মার্ক কাটে? কখনোই স্যাররা কাটে না, কারণ স্যাররা জানে এটা একটা স্টুডেন্টের ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে টিচাররা যখন বোর্ড পরীক্ষার খাতা দেখেন এবং মার্ক দেন, সেক্ষেত্রে অবশ্যই তারা এই জিনিসগুলো পর্যালোচনা করেন এবং তারা এটা অ্যানালাইসিস করেন যে কোন স্টুডেন্ট বেস্ট ওয়েতে লিখতেছে। এবং এখন থেকে যদি ক্লাস 8 থেকে একটা স্টুডেন্ট এভাবে লেখার সিস্টেমটা শিখতে পারে, তাহলে বিলিভ মি, সে তার ভবিষ্যৎ যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুতে সে পয়েন্ট করে লেখা শিখতে পারবে। এবং আপনি, এটা তো আমি শেখাইছি, আমি হয়তো অনেক ক্লাস থেকে ডিটেলস ছিলাম, প্রায় বলা যায় যে মাসখানিকের মতো।
আমি ওদের রোজার মাসে হচ্ছে পুরো ক্লাস আমি নিব 1 মাস টানা, টাইমও হয়তো আপনাকে বলে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আপনি যদি চান আপনার সন্তানকে বাসায় গিয়ে বললেন যে তুমি একটা প্যারা দিচ্ছি, এই প্যারা থেকে তুমি পয়েন্ট করে লিখে দাও, ও লিখে দিতে পারবে। সেগুলো ওদেরকে শেখানো হয়েছে। মানে আমি শেখার জায়গাতে স্টুডেন্টদেরকে এক্সপ্লোর করতে পছন্দ করি, এবং স্টুডেন্ট যখন এক জিনিস এক্সপ্লোর করবে, সে যখন নিজে শিখবে যে কিভাবে একটা জিনিস থেকে আমি 4টা পয়েন্ট বানাতে পারছি, বা সেগুলো আমি কিভাবে খাতায় সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি। কারণ খাতায় প্রেজেন্ট করাটাই কিন্তু তার মার্কের অন্যতম কারণ, এবং স্টুডেন্টরা মার্ক পাই হচ্ছে খাতার প্রেজেন্টেশন দিয়ে। এবং আমি এইটুকু বলতে পারি, শুধুমাত্র খুলনা শহর না, এন্টায়ার বাংলাদেশে আমি যেভাবে ওদেরকে শেখাইছি ক্লাস 8-এ, এই ডিটেলস এবং এভাবে কেউ কখনো কোনই শেখাবে না। আমি তো অনেক জায়গায় অ্যানালাইসিস করছি, আমি দেখেছি সম্ভব না। কারণ আমি এগুলো পড়াতে পারি, কারণ আমি শুধুমাত্র ক্লাস 8-এর এটা পড়াচ্ছি ক্লাস 8 পড়ানোর জন্য না। আমার একটা ভিশন আছে, আমার একটা লক্ষ্য আছে। বলতে পারেন আপনার লক্ষ্য কি, যে স্টুডেন্ট পড়াবেন, টাকা ইনকাম করবেন, তারপর হচ্ছে ফ্ল্যাট কিনবেন, গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, মাঝে মাঝে সিঙ্গাপুর থাইল্যান্ড ট্যুর দিবেন। বিশ্বাস করেন এগুলো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশে খুলনা শহরে বেস্ট তৈরি করা। এটা কেন আমি এটা বলছি দেখেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন 10-এ পড়তাম, আমি যখন 9-10-এ পড়তাম, জিলা স্কুলে পড়তাম, আমি দেখছি যে আমি যে জিনিসটা কম পারি, মানে আমি, আমাদের ফ্রেন্ড, আমরা সবাই ভালো স্টুডেন্ট, আমরা যা পারি ঢাকার স্টুডেন্ট আমাদের চেয়ে বেশি পারে। হয় কেন? যখন আমি কলেজে পড়ি, ধরেন সিটি কলেজে কারা পড়ে, খুলনা শহরের স্টুডেন্ট তো আছে টপার, সাতক্ষীরা, বাগেরহাট, আদার্স যে উপজেলাগুলো আছে প্লাস জেলা আছে, সেখান থেকে সবাই পড়তে আসে খুলনা সিটি কলেজে। সিটি কলেজের একটা স্টুডেন্ট হয়ে আমি যদি দেখি যে আমার থেকে ঢাকার স্টুডেন্ট বেশি পারতেছে, এখন এই দোষটা আসলে আমার, এটা একটা অ্যানালাইসিস করছি, দোষটা কি একজন স্টুডেন্টের? তখন চিন্তা করলাম আসলে দোষটা স্টুডেন্টের না, কারণ স্টুডেন্ট যেখান থেকে শিখছে তার তো শেখার জায়গাটা ঠিক করে দিয়েছেন আপনি, যে কোথা থেকে সে শিখবে। এবং যারা তাদেরকে শেখাচ্ছে তারা যদি ওই আপগ্রেডেশনে না যায়, তাহলে কি কখনোই আপনার সন্তান, আমার সন্তান শিখতে পারবে? পারবে না। তো এটাই হচ্ছে পার্থক্য। আমি তখন চিন্তা করলাম, আমি যখন মেডিকেলে চান্স পাইলাম, আমি তো আমার লাইফে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা রহমত দিয়েছে যে আমি আমার লাইফে 2বার মেডিকেলে চান্স পাইছি। নর্মালি একবার মেডিকেল চান্স পাওয়া তো কঠিন, আমার লাইফে 2বার মেডিকেলে চান্স পাইছি, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা কিছু কোয়ালিটি রাখছে আমার মধ্যে। তো আমি চিন্তা করলাম তাহলে আমি একটা কাজ করি, আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, আসলে ফার্স্ট ইয়ারে ছিলাম, স্যার আসেন স্যার, আমি যখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন হচ্ছে আমি তখন অ্যানালাইসিস করলাম যে কিভাবে আমার পরবর্তী জেনারেশন যারা আছে, অর্থাৎ যারা পরে জেলা স্কুলে আসতেছে, পরে সিটি কলেজে আসতেছে, তারা যেন এইখান থেকে, এই চিন্তা থেকে, মানে আপনার কি বলতে পারি, এটাকে হতাশ না হয়ে যায়। কেন? কারণ আমি সবকিছু শিখতে চাই, কিন্তু আমি শেখার জায়গা পাচ্ছি না। আমার থেকে অন্যরা বেশি শিখে ফেলতেছে, আমার থেকে ঢাকার স্টুডেন্ট বেশি শিখে ফেলতেছে। এই জায়গা থেকে আমি চেষ্টা করলাম কি, যেন খুলনাতে থেকে অন্তত এই যে জিনিসটা আমরা সাফার করছি, যে আমি শিখতে চাই কিন্তু শেখার জায়গা পাচ্ছি না, বা আমাকে যা শেখানো হচ্ছে সেটা আসলে ওই তাদের তুলনায় এনাফ না, তাদের থেকে আমি পিছিয়ে পড়তেছি। যদি আমি এখন থেকে পিছিয়ে পড়ি, আমি সবসময় তাদের পেছনেই থাকবো, অলওয়েজ পেছনেই থাকবো। এজন্য আমি চেয়েছি যে আমাদের আপগ্রেডেশনটা দরকার, এজন্য এইখানে আমার আশা। তো শুধুমাত্র যে ওই যে বললাম, অনেকে আছে যাদের উদ্দেশ্য ওইটাই থাকে যে আমি টাকা ইনকাম করবো, যাই সিঙ্গাপুর থাইল্যান্ড ট্যুর দিব, না। আপনারা বিশ্বাস করেন, আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সন্তানগুলোকে যেন আমরা বাংলাদেশের বেস্ট স্টুডেন্ট তৈরি করতে পারি। আপনার সন্তানরা পরীক্ষা দিবে অবশ্য, অনেক এসএসসি পরীক্ষা 2030 সালে দিবে, অনেক দিন পরে, কিন্তু আমার একটা আছে, আমি ক্লাস 10 এবং 9-এও বলেছি যে আমার মিশনটা হচ্ছে আপনার সন্তানরা, মানে আমাদের ছেলেমেয়েরা 2030 সালে খুলনা থেকে যেন ঢাকা মেডিকেলে 50 জন চান্স পায়, বুয়েটে যেন 100 জন চান্স পায়। এটা সম্ভব, খুব ভালোভাবে সম্ভব, যদি আমরা এটা মেনটেন করতে পারি, যদি আমরা তাদের ফাউন্ডেশনটা ঠিকঠাক তৈরি করতে পারি। আর এটার জন্য আমাদের এই পথ চলাটা শুরু। কারণ আমি দেখেছি যে ঢাকা মেডিকেলে 250 সিট, খুলনা শহর বা খুলনা কেন্দ্র থেকে, আসলে খুলনা সাইড থেকে চান্স পাচ্ছে কয়জন? 5 জন, 7 জন, 10 জন, তাই না? কোন সময় কম বেশি হতে পারে। হ্যাঁ, অনেক ভালো রেজাল্ট হয়েছে, আমরা চেষ্টা করেছি অনেক ভালো রেজাল্ট করার। আমি বলতে পারি আমাদের স্টুডেন্টই ছিল যে সুমাইয়া মুসলিম মিম 2021 সালে ফার্স্ট হয়েছে, তারপরে আমাদের জুনিয়র ছিল ইসলাম সাকিব অর্ণব, বাংলাদেশ ফার্স্ট হয়েছে। তো আমাদের অনেক গর্বিত রেজাল্ট আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এই ক্লাস 8 থেকে পরবর্তীতে আসতেছে, এরা যদি এখন থেকে বেস্ট করে সামনে আগাইতে পারে, বিলিভ মি, এরা সবাই টপ জায়গাতে টপ রেজাল্ট করবে, ঢাকা মেডিকেলে 50 জন চান্স পাবে। এটা তো আমার স্বপ্ন, এবং এটা বাস্তবায়ন করার জন্যই আমাদের এই পথ চলে। এবং আমি আপনাদেরকে দেখালাম একটু আগে যে আমি কোন লেভেলের ডিপস আসলে পড়াচ্ছি। জুবাইর দেখাতে বলবো আমি একটু পরে, নাকি এখনই বলবো? হ্যাঁ, একটু পরেই বলি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে
অনেক কথা বললাম, পড়ানো, স্যারদের প্রেজেন্টেশন, কিভাবে খাতায় প্রেজেন্ট করবে, কিভাবে কেন মার্ক দিবে এটা বললাম। আর আরেকটা জায়গা হচ্ছে আমরা যে কাজগুলা দিই SW বা বাসার কাজ, আমি ক্লাস 8-এও এক্সপ্লোর করেছি। সেটা কেমন, যে আমি হয়তো 2টা টপিক পড়িয়েছি, সেই 2টা টপিক থেকে আমি স্টুডেন্টকে বললাম তাহলে এইটার মতো করে তুমি পরের টপিকটা লিখে নিয়ে আসবে পরের দিন। এটা স্টুডেন্টরা লিখছে, আমি প্রত্যেকের খাতা দেখছি। আমাদের প্রায় 150-170 জন স্টুডেন্টের মধ্যে আমি সবার খাতা দেখছি, আমি নিজে দেখছি যে সে কি লিখছে, কিভাবে লিখছে। তো এটা দেখার কারণ হচ্ছে যে আমি দেখতে চাই যে এরা আসলে কতটুকু দিলে কতটুকু আউটপুট দিতে পারবে, এবং তারা কেমন করছে, তাদের যে জায়গাগুলোতে প্রবলেম থাকতে পারে ওইগুলো আমি অ্যানালাইসিস করছি, আইডেন্টিফাই করছি, এবং সেগুলো সলভ করে দিয়েছি। ফলে কি হয়েছে, স্টুডেন্টরা যেমন পড়াশোনা করতেছে, পড়াশোনার প্রতি যাদের আগ্রহটা আছে, এবং নতুন কিছু তারা শিখতে পারতেছে, এই আকাঙ্ক্ষা, এই আগ্রহ, এই আনন্দ, এই আত্মতুষ্টি তাদের মধ্যে আছে নতুন কিছু শেখার। কারণ দেখেন, সবসময় ওরা তো ক্লাস 7 পর্যন্ত পড়ছে, সবসময় বই পড়ছে, বই মুখস্থ করছে, সবাই অসম্ভব মেধাবী। আপনি যদি এটা আমি এভাবে না শেখাইলেও যদি বলতাম বাবা তুমি এভাবে এটা মুখস্থ করে দাও, পারতো। হয়তো ওর সময় বেশি লাগতো, বাট সবাই মুখস্থ করতে পারতো। হয়তো ওর একদিন 2 ঘন্টা রাত বেশি জায়গা লাগতো, বাট ও পারতো। কিন্তু আমরা চেয়েছি যে যেন ও সবকিছু বুঝে, অ্যানালাইসিস করে, কনসেপচুয়াল নলেজ সহকারে শিখতে পারে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ক্লাস 8-এ না পড়ালেও আমাদের চলতো। আমি তো বলতে পারি আমাদের স্টুডেন্টের ভাগ্য ভালো যে জুবাইরের মতো একজন টিচার তাদেরকে পড়ায়। কারণ ও যে কোয়ালিটি সম্পন্ন, তাতে ও যেখানে পড়ানোর কথা ও এটা পড়াচ্ছে, শুধুমাত্র আমাদের কিছু ভিশন আছে, লক্ষ্য আছে। তাই এই ভিশনটা কি সেটা আপনাদেরকে বললাম। এই ভিশনটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যেন বেস্ট হতে পারে, শুধুমাত্র বাংলাদেশ না, মানে বাংলাদেশের সেরা স্টুডেন্ট হয়ে যেন বিশ্বের একটা অন্যতম স্টুডেন্ট এবং একটা হোল্ড পজিশন যেন তারা করতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। এবং এই স্বপ্ন আমরা সবাই দেখি। কারণ যে ট্যালেন্টেড, যার মেধা আছে, সে যেমন আগায় যেতে পারবে, যে কম ট্যালেন্ট বাট পরিশ্রম করে সেও আগায় যেতে পারবে। আমার সব ধরনের স্টুডেন্ট নিয়ে আমাদের কাজ করা। তো এটার জন্য সবার জন্যই আমি আসলে কাজ করি, আমরা কাজ করার চেষ্টা করি। মাঝে আরেকটা ঘটনা আপনাকে বলি, ওই যে 2টার সময় মনে হয় যেটা সেলিব্রেশন ছিল না আমাদের, ওই যে মাঝে ওই যে বেলুন টেলুন ছিল ক্লাসরুমে, স্টুডেন্টরা দেখছে হচ্ছে কি হয়েছে ভাইয়া বা সামথিং। তো হচ্ছে আমাদের এই বছর আমি আমি তারপর ডাক্তার লাবিব আর মাহিন, আমরা 3জন মিলে মেডিকেল ব্যাচ পড়ে আর কি, মেডিকেল যারা অ্যাডমিশন টেস্ট দিবে, মানে ওদের পড়ানো হয়। তো এই বছর আমাদের কাছ থেকে যারা চান্স পেয়েছে ওদের নিয়ে আমরা একটা সেলিব্রেশন করছি। তো সেলিব্রেশনটা নর্মালি করা হয় হচ্ছে আপনার কোনো একটা রেস্টুরেন্টে বা কনভেনশন সেন্টারে করি। তো এবার চিন্তা করলাম এবার হচ্ছে একটু ক্লাসরুমে করি। ক্লাসরুমটা দেখতেও সুন্দর ছিল। আমরা তো আগে টিউ বাউন্ডারি রোডে আমি পড়াতাম, ওখানে ক্লাসরুমটা ওরকম না। তো ভাবলাম এখানে করি, তারপরেও ধরছিল মোটামুটি, গাদাগাদি করে হলো, বেশ আনন্দের সাথে ধরছিল। তো আমি এটা এখানে করার উদ্দেশ্য যে হতে পারে যে স্যার বলতে পারে যে স্যার টাকা বাঁচাচ্ছে না, আসলে বিষয়টা কেমন ছিল আমি আপনাদেরকে বলি। এখানে আমি একটা থট করছিলাম, সেটা কি, যারা আমার স্টুডেন্ট আছে ওরা যখন এসে দেখবে যে এখানে সুন্দর করে সাজানো, তাহলে কি হয়েছে এখানে, ওরা যখন এসে দেখবে যে এখানে অ্যাপ্রন পরা সবাই ঘুরে বেড়াচ্ছে, তাদের লাইফে একটা স্টেজে গিয়ে একটু সাকসেসফুল হয়েছে, তারা সবাই মেডিকেলে চান্স পেয়েছে, তাদেরকে দেখবে, এরাই তো ওদের অগ্রজ, এদেরকে দেখে তো ওরা শিখবে। ও তখন নিজের মনের মধ্যেই থাকবে, আমাকে জিজ্ঞেস করবে বা জুবাইর স্যারকে জিজ্ঞেস করবে, স্যার ওইখানে হয়েছিল, তাহলে আমাদের কবে করবেন, তা আমরা কখন এটা পাবো, তোমার 2030 সালে পাবো, কোথায় করবো আমি বলে দিচ্ছি ওদেরকে। সবার সাথে মনে হয় আমার দেখা হয়নি এখনো, তাদের সাথে আমি বলছি যে তোমরা 2030 সালে খুলনাতে যদি 5 স্টার হোটেল থাকে সেখানে করবো, কারণ ক্লাসরুমে তো তোমাদের ধরবে না, তো 5 স্টার হোটেলেই আমরা করবো। এটা আমাদেরকে স্বপ্নগুলো দেখায়। ওরাই চিন্তাগুলো এখন থেকে, যখন স্টুডেন্ট চিন্তা করে যে আমাকে তাহলে এটা করতে হবে, এটা হতে হবে, শুধুমাত্র স্টুডেন্টরা যেন জিজ্ঞেস করে, স্টুডেন্ট যেন দেখে। ইভেন তাদেরকে আমরা ভিডিও দেখাইছি, আপনাদেরকে ওটা দেখাতে চাই। আমি মেবি আমাদের হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশনটা ছোটখাটো একটা ভিডিও আমরা বানাইছিলাম। তো স্টুডেন্টকে প্রত্যেককে আমরা দেখিয়েছি যে ওদের ক্লাসরুমে কি ঘটছিল সেটা ওদেরকে দেখাইছি।
আর তো এটা এটা ছিল, এটা যখন স্টুডেন্টরা দেখেছে তখন তাদের একটা মানসিকতা ছিল, হ্যাঁ আমরা এই ক্লাসরুমে করছি, এখানে এটা ছিল তারা। তো এই জিনিসগুলো আমি সূক্ষ্ম জায়গা থেকে অনেক কিছু চিন্তা করি, কারণ আমরা এই চিন্তার জায়গা থেকে ক্রিয়েট করছি সবকিছু। এই জন্য আমিও চাই আমাদের সন্তান যারা আছে, আমাদের ছেলেমেয়েরা যেন এই জিনিসগুলো চিন্তা করতে পারে, তারা যেন এই জায়গাগুলো এমনভাবে অ্যানালাইসিস করে যেন একসময় তারাই চিন্তা করবে যে আসলে আমাদের নিজেদের কি করা উচিত, আমরা আসলে কি হব জীবনে, আমাদের কিভাবে সামনে আগাতে হবে। তখন আমাদেরকে আস্ক করবে, স্যার আমাকে ডাক্তার হতে গেলে কি করতে হবে, জুবাইরকে আস্ক করবে আমাকে ইঞ্জিনিয়ার হতে গেলে কি করতে হবে, তাই না? আমরা তো এখানে স্টিল দাঁড়ানো আছি। আমি যেটা বিশ্বাস করি যে আমাদের যে ক্লাস, আমাদের নলেজ এবং বেসিক কনসেপ্টের যে ডেপথটা আমরা আমাদের স্টুডেন্ট দেখাই, সেটা যেন খুলনা না বাংলাদেশে এন্টার বাংলাদেশের বেস্ট ওয়েতে আমাদের স্টুডেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং এখন থেকে আমাদের ভিত্তিটা মজবুত হয়, এটা আমাদের উদ্দেশ্য। আর জুবাইর তাহলে কিছু বলো, বলো এখানে দাঁড়িয়ে বলো ভালো হবে। আসসালামু আলাইকুম। ভাইয়া তো সব কথা আসলে বললো যে আমাদের আসলে কি করার ইচ্ছা বা আমরা কি করতেছি আর কি। তার ভিতরে আমি কিছু কথা বলি। ভাই তো দেখাইলো যে সে কিভাবে পড়াচ্ছে বায়োলজি বা বায়োলজি রিলেটেড সবগুলো কিভাবে গুছাই দিচ্ছে আর কি। এখন ভাই কিন্তু একটা কথা বলছে যে আমাদের আসলে 8 শুরু করা শুধুমাত্র আমাদের একটা প্ল্যান নিয়ে আগানো, যে ওদেরকে ছোটবেলা থেকে তৈরি করা আর কি। আপনারা যদি একটু খোঁজ খবর নেন দেখবেন উন্নত বিশ্বে যেমন ফিনল্যান্ড বলেন বা বিভিন্ন দেশে বলেন, এইখানে আসলে কারা নিচের হয় এটা একটু আপনারা একটু খেয়াল করবেন। সব থেকে ভালো মানের টিচারগুলো সব ক্লাসগুলো আমাদের যেমন যে মাধ্যমিক লেভেলগুলো আছে সেইগুলাতে, কিন্তু আমাদের এই বাংলাদেশে হয়ে গেছে এভারেজ টাইপের টিচাররা আর উপরের ক্লাসগুলো পড়া হলো ভালো মানের টিচাররা। এই বিষয়গুলো আসলে হয়ে গেছে। আমি আসলে টিচারদের ছোটও করতেছি না, আসলে টিচাররা অনেক কিছু পারে না সবকিছু করতে। দেখা যায় যে আমরা ওদেরকে যতভাবে একটু আপডেট ভাবে শেখাইতে পারি, যেমন বোর্ডের মাধ্যমে ওদেরকে অনেক কিছু দেখাইতে পারি, টিচাররা চাইলেও এগুলো আসলে পারে না, কারণ স্কুল কেন্দ্রিক থাকে না বা দেয়ও না। এই বিষয়গুলোর জন্য আসলে তারাও একটু পিছাই থাকে। তো এই জন্য আসলে বলতেছি, তা এই বিষয়গুলো আসলে উন্নত বিশ্বে আছে এবং উন্নত সবসময় চলতেছে। তো এই বিষয়গুলো থেকেই কিন্তু আমাদের চিন্তা ভাবনা যে এই ক্লাস 8 থেকে যারা 8, 9, 10 পার করবে এদের ভিত যেন অনেক সুন্দর মজবুত করা যায়, এই লক্ষ্য নিয়েই কিন্তু আসলে আমাদের শুরু করা। এবং দেখেন ওদের নতুন যে বিজ্ঞান বইটা দিয়েছে, আমি ওদেরকে আসলে পিডিএফ তো 2025 সালে ছিলাম না, আমি তো ওই বই পিডিএফ লিখে তারপর ওদেরকে পড়াই, নিজে অনেক থিওরি লেখাই দিই। তো এখন পুরাতন বই দেখে পড়াচ্ছিলাম, হঠাৎ করে ওরা বললো যে ভাই এই টপিকটা না আমাদের পুরাতন বইতে আসলে এই জিনিসটা নাই। তখন আমি আসলে দেখলাম যে হ্যাঁ ওদেরকে আসলে কি দিছে, টোটালি ইন্টারে যেইভাবে একটা টপিক ছিল ওই ইন্টারের টপিকটা আপনার উঠাই দিছে। সপ্তম অধ্যায়ের লাস্ট টপিকটা লিফটের কাহিনী নিয়ে একটু কথা ছিল, ওইটা টোটালি ইন্টারের টপিক উঠাই দিছে। এখন ক্লাস 8-এর স্টুডেন্টরা যদি ওইটা দিয়ে দেয়, এখন যারা ধরেন রেগুলার 8 পড়ায় বা 8 পর্যন্ত সীমাবদ্ধ থাকে, ইন্টার কখনো পড়ায় নাই বা 10-এ অত বেশি ডিপলিও পড়ায় নাই, তারা এখন ওই টপিকটা বোঝাইতে গেলে তো একটু সমস্যায় পড়বে। এটা তো আমি বিশ্বাস করি এবং আপনাদেরও বিশ্বাস করা উচিত যে সে হয়তো কি করবে যে এই টপিকটা এইভাবে আছে, তোমরা এটা পড়ো, এটা রিডিং পড়ো, এইভাবে মুখস্থ করো, সবকিছু করবে। কিন্তু ওই টপিকটা আমি ওদেরকে শেখাইছি অন্য একটা পদ্ধতিতে, একদম বিষয়টা ডিটেলসে শেখানোর জন্য শুধুমাত্র একটা টপিক বোঝাইতে, যে কত ডিটেলস আসলে এই জিনিসটা বোঝানো যায় ওদেরকে। যেমন ফিজিক্স আর কেমিস্ট্রি এই পার্টটা কিন্তু আসলে সবার জন্য একটু ভয়ের মতো লাগে, যে আসলে ফিজিক্স আর কেমিস্ট্রিতে বিশেষ করে আসলে ফিজিক্সের পার্টটা মনে হয় যে ফিজিক্সের পার্ট আসলে কি করব বা এত কঠিন পার্টগুলো কিভাবে মনে রাখবো। তো এই বিষয়গুলো কিন্তু আসলে স্টুডেন্টদের খুবই মানে অনাগ্রহ তৈরি করে পড়ালেখার জন্য। তা ওদেরকে আসলে সবকিছু বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু এই যে খুব সুন্দর মতো বা ভিজুয়ালাইজেশন করছিলাম যে লিফটের বিষয়গুলো কি হচ্ছে বা কেন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব, কিভাবে আসবে, প্রত্যেকটা সূত্রের আসলে ডিটেইলস আমাদের দেখাইছি। এখন সবকিছু এই যে দেখাচ্ছি, এর ফলে কিন্তু ক্লাস 8 থেকে এই জিনিসগুলো হচ্ছে যে বা ওদের যে থিঙ্কিং বা বেসিক কনসেপ্টগুলো এগুলো কিন্তু খুবই স্ট্রং হচ্ছে, যে কিভাবে আমাকে পড়তে হবে বা কিভাবে আমাকে সবগুলো সলিউশন করতে হবে, সব প্রবলেম সলভ করতে হবে। কিন্তু এই জিনিসটা যদি ওরা 9, 10 বা ইন্টারে যে পাই, তখন কিন্তু খুব কম সময়ের ভিতর ওদেরকে আসলে প্র্যাকটিস করা বা প্রস্তুত ওরা নিজেরাও হইতে পারে না। এই বিষয়গুলোর জন্য কিন্তু আসলে এখন এই অ্যাডমিশন গুলোতে কিন্তু খুবই কম পরিমাণ চান্স পাচ্ছে এই জায়গা থেকে।
গতদিন বুয়েটের রেজাল্ট দিছে, খুলনা থেকে আসলে বুয়েটে 3rd হয়েছে, 24th হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু স্টুডেন্ট সেই চান্স পাওয়ার পরিমাণ কিন্তু সে এখনো সে কমই আছে। মানে 3rd হয়েছে 24th হয়েছে, এরা তো নিজের চেষ্টায় প্রচুর পরিমাণে পড়ছে, নিজে অনেক চেষ্টা করছে, হয়েছে। কিন্তু স্যাররা যে এত স্টুডেন্ট গাইডলাইন করছে, তারা যদি খুব সুন্দর মতো গাইডলাইন গুলো করতে পারতো বা করতেন, আশা করি আমি মনে করি যে খুলনা থেকে আসলে এত কম স্টুডেন্ট বুয়েটে চান্স পাওয়ার মতো না, আরো অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট চান্স পাওয়ার কথা। আমি যেমন আপনার কুয়েটে সিএসসি থেকে শেষ করছি, কিন্তু আমার বুয়েটের র্যাঙ্ক আসছিল, আমি ভর্তি হয় নাই, কারণ আমার ওই নিজের পছন্দের সাবজেক্ট ছিল সিএসসি, এই জন্য আমি আর সিএসসি ওখানে পাই নাই বলে আমি কুয়েটে চলে আসছিলাম সিএসসি তাই। ইভেন ঢাকা ভার্সিটিতে আমার সাবজেক্ট আসছিল, এমআইসিতে আসছিল। এখন একটা স্টুডেন্ট ভাই যে কথাটা বললো যে আমি আর ভাই যখন পড়াচ্ছি, তখন স্টুডেন্ট আসলে আমাদের থেকে কি শিখবে, মানে আমরা তো পড়াচ্ছি, কিন্তু আমাদের লাইফ স্টাইল বা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ওরা আসলে কি জানবে। যখন একটা স্টুডেন্ট আমার কাছে বলবে যে বুয়েটে চান্স পাওয়ার জন্য আসলে আমার কি করা লাগবে, আমি কিন্তু বুয়েটের জন্য পড়ছি, আমি বুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছি, চান্স পাইছি, আমি তোকে খুব ভালো মতো বলতে পারবো যে তুমি এইভাবে জিনিসগুলো করবা, এইভাবে আস্তে আস্তে করো, সমস্যা নাই। কিন্তু একটা স্যার বা যারা হলো ধরেন আমাদের মতো এখানে পড়াচ্ছে খুলনাতে, তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আমি বুয়েটের মানে চান্স পাওয়ার জন্য কি করব, তারা তো বুয়েটের জন্য এভাবে প্রিপারেশন পায়ও নাই বা নেয়ও নাই বা হয়ও নাই। এটা আসলে আমি গর্ব করতেছি না, আসলে নিজের কাছে ভালো লাগে যে আমি আল্লাহর রহমতে নটরডেম কলেজ থেকে পড়ালেখা শেষ করছি, তারপর বুয়েটেও চান্স হয়েছিল, আমার যেটা ইচ্ছা ছিল, কিন্তু সাবজেক্ট না হওয়ার জন্য চলে আসছি। তো এই যে অনেকের ইচ্ছা, অনেক, আমি ক্লাস 8 পড়াচ্ছি, 9 পড়াচ্ছি, 10 পড়াচ্ছি, এদের অনেক স্টুডেন্ট আছে আমার কাছে শুধুমাত্র জিজ্ঞেস করে যে ভাই এনডিসিতে চান্স পাওয়ার জন্য আসলে কি করা লাগবে। এখন এই জিজ্ঞেসটা, এই যে থিঙ্কিংটা, এটা কি যে কোনো জায়গায় গেলে কি কেউ কি বলতে পারবে? কারণ আমি তো ওইখান থেকে সবকিছু শেষ করে তারপরে আসছি, বা ওইখানে ঢোকার জন্য কি করা লাগে সেগুলো করছি। অনেকের ইচ্ছার এই জিনিসগুলো আমাদের কাছে যখন প্রকাশ করে, তখন আমরাও চেষ্টা করি ওদের এই যে শর্ট টাইমের ভিতরে প্রিপারেশন বা শর্ট টাইমের ভিতরে চান্স পাওয়ার জন্য যেই বিষয়গুলো লাগবে সেগুলো ওদেরকে জানানোর জন্য। এবং আমাদের এই বিষয়গুলো জন্য দেখা যায় স্টুডেন্ট অনেক, একটু আগেই আমি ক্লাস শেষ করলাম, আজকে আমার 10-এর একটা এক্সট্রা ক্লাস, আমি প্রত্যেক শুক্রবারে ক্লাস 10-এরই আপাতত নিই, এক্সট্রা ক্লাস নিই। এইটা হলো টোটালি অ্যাডমিশন কেন্দ্রিক প্রশ্ন সলভ করি, টোটালি অ্যাডমিশন কেন্দ্রিক। মানে ক্লাস, আপনি চিন্তা করেন যে ক্লাস 9 থেকে ওদেরকে আমি অ্যাডমিশন প্রশ্ন সলভ করাচ্ছি। অথবা আমি অনেক দিন ধরে পড়াচ্ছি না বা আমার বয়স অনেক বেশি না, কিন্তু আমার এই যে যেই ব্যাচগুলো রয়েছে 8, 9, 10, এই 3টা ব্যাচ নিয়ে আসলে আমার অনেক বেশি আছে। এই স্বপ্ন থেকেই ক্লাস 10-এর যেই আজকে ক্লাসটা নিলাম, এইটা টোটালি ছিল বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এই 4টা ইউনিভার্সিটিতে ওদের লেভেলে যত প্রশ্ন সলভ করা যায় সবগুলো যেন আমাদেরকে করাইতে পারি। আজকে আমি এই পুরো 1.5 ঘন্টা ধরে ওদেরকে শুধুমাত্র এই প্রবলেমগুলোই সলভ করছি। একটা স্টুডেন্ট যখন ইন্টার 11 এই 4 বছর আমি ওদেরকে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাবো, তখন ওদের এই অ্যাডমিশনের প্রশ্নগুলো আমি মনে করি যে ওদের কাছে ডাল ভাত টাইপ হয়ে যাবে। এরাই যখন অ্যাডমিশন পরীক্ষা দিবে বা অ্যাডমিশনে যাবে, তখন আশা করি এই প্রশ্নগুলো নিয়ে ওদের কোনো আসলে জানার থাকবে না, বা ওদের মনেও হবে না যে অনেক কঠিন প্রশ্ন। যেমন অ্যাডমিশনে যখন শুরু করা হয়, অ্যাডমিশনে যখন পড়ানো শুরু করি বা দেখি যে স্টুডেন্টের একটা সমস্যা হয় কি, সবাই চিন্তা করে যে এত কঠিন প্রশ্ন, এত মানে হার্ড প্রশ্ন আমার দ্বারা কিভাবে সম্ভব। এই থিঙ্কিংটা আসে শুধুমাত্র ওই 9, 10, ইন্টার 11 আমরা কোনো কঠিন প্রশ্ন সলভ করি না, শুধু বোর্ড প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করি। বোর্ডে ভালো রেজাল্ট করতেছি, বোর্ডে ভালো হচ্ছে, আশপাশের মানুষজন খুশি, বাবা মা খুশি, কিন্তু এই অ্যাডমিশন টাইম আসলেই আসলে কেন জানি সবার মন ভাঙা শুরু হয়ে যায়, যে আমি আমার ঠিক মতো জায়গায় পৌঁছাতে পারছি না বা আমি আমার ঠিক মতো জায়গায় যাইতে পারতেছি না। এর রিজন ওই যে ছোট থেকেই যদি চেষ্টা করা হয় কঠিন প্রবলেমগুলোর সাথে পরিচিত হওয়া, বা আমি যদি পরিচিত হইতে পারি, তাহলে কিন্তু আমার জন্য কিন্তু এই বিষয়গুলো কিন্তু এত কঠিন হয় না। তা আমি কিন্তু এই যে এইটা আপনাদের রয়েছে তাদেরকে আমরা যেভাবে পড়াচ্ছি, আমি মনে করি ওরা যখন 9, 10-এ উঠবে বা ইন্টার 11-এ যাবে, ওদের কোনো বেসিকে কোনো ঘাটতি থাকবে না। আমি ওদেরকে একদম ডিটেলস সবকিছু দেখাচ্ছি। আমি আসলে এখন আর বই দেখাচ্ছি না, যে ওরাই নিজেরাই জানে, ওদেরকে সব বলেও দিছি যে ওই টপিকটা টোটালি ইন্টারের একটা টপিক, মানে শুধুমাত্র বইয়ে কথাগুলো লিখছে। এখন ওই কথাগুলো পড়ার পরে ওদের মানে জানার আগ্রহ কতটুকু এটা আমি দেখছি, যে এই লাইন বুঝি না, এই লাইন বুঝতেছি না, এই বইতে এই কথাগুলো। তখন আমি কি করলাম, সব জিনিসগুলো ডিটেলস ওদেরকে বোঝানো শুরু করলাম যে কেন এই বিষয়গুলো হচ্ছে, এবং এইটাও এই যে তুমি এই জিনিসটা বুঝতে পারছো না, এই জিনিসটা হয়তোবা তোমার
অনেক বেশি কাজে লাগবে না, কিন্তু তোমার মনের ভিতরে যে স্যাটিসফ্যাকশন আছে যে আমি লাইনটা বুঝছি, মুখস্থ করি নাই, এই স্যাটিসফ্যাকশনটাই আসলে তোমার অনেক কাজে লাগবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আসলে ভাই তো অনেক কথা বলছে। আমাদের আসলে অনেক বড় একটা প্ল্যান আছে যে যেই ব্যাচগুলোকে আমরা নিচ্ছি, এই 8, 9, 10 এই 3টা ব্যাচে আসলে আমার মেইন ফোকাসে রয়েছে। কারণ জানি না যে কতদিন পর্যন্ত আসলে পড়াবো, কারণ নিজেরও হয়তো বা ক্যারিয়ারের জন্য 4-5 বছর পর অন্যদিকে চলেও যাইতে হইতে পারে। এই 3টা ব্যাচ 8, 9, 10 এইটা নিয়ে আমারও আসলে অনেক বেশি স্বপ্ন আছে যে এদেরকে যেন একবারে একটা গ্রুপ ধরে অনেক বেশি পরিমাণ খুলনা থেকে চান্স পাওয়া যেতে পারে। হয়তোবা আপনারা চিন্তা করতে পারেন যে আগে এই জিনিসটা কেউ কি করে নাই বা আগে এই জিনিসটা কি হয় নাই, আসলে আমিও জানি না যে কেউ করছে কিনা, কিন্তু আমার চিন্তা ভাবনা এতটুকু আছে যে ওদেরকে আমি যেভাবে পড়ালেখা করছি, আমার কলেজে নটরডেম কলেজে যেভাবে আমাকে শেখাইছে, যেভাবে স্যাররা আমাকে গাইডলাইন করছে, আমি চেষ্টা করবো আমার স্টুডেন্টকে যেন আমি এইভাবে গাইডলাইন করতে পারি। কারণ স্যারদের থেকে কিন্তু আসলে বেশি বড় মোটিভেশন পাওয়া যায় যে আমি কিন্তু যতটুকু শিখছি, আমি যদি খারাপ হই, যারা আসবে তারাও কিন্তু খারাপ হইতে বাধ্য, মানে খারাপ করে ফেলবো। কিন্তু কোন টিচার যদি ভালো হয়, টিচারের যদি ভালো গুণ থাকে, এই গুণটা কিন্তু কখনোই স্টুডেন্টের খারাপ করবে, অবশ্যই কি করবে, ভালোর পথে নিবে। দেখেন, আমি একটা কথা বলি, আমাদের নটরডেম কলেজের যে প্রিন্সিপাল ছিলেন, উনার 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 কিছু কাজের কথা বলি, একটা কাজের কথাই বলি। একটা ছেলে কলেজের গেট দিয়ে ঢুকছে, এটাও আমাদের সালেই হয়েছিল। ছেলেটা বাদাম খাচ্ছিল আর আপনার বাদামের খোসা মানে নিচে ফেলতেছিল আর কি। আমাদের নটরডেম কলেজ ক্যাম্পাস একদম নিট অ্যান্ড ক্লিন থাকে সবসময়, তো বাদামের খোসা নিচে ফেলতেছে। তখন আমাদের প্রিন্সিপাল স্যার উনি পেছন থেকে ঢুকছে, ঢোকার পর ওই ছেলেটা কিচ্ছু বলে নেই, শুধুমাত্র স্যার ওই বাদামের খোসাগুলো ওঠাচ্ছে, নিজে নিজে ওঠাচ্ছে। এবার হঠাৎ করে ওই ছেলে নোটিশ করলো যে পেছনে কেউ একজন রয়েছে, তা তাকিয়ে দেখে প্রিন্সিপাল স্যার রয়েছে। স্যার কিছু বলে নাই, বলছে যে তুমি এইভাবে নোংরা করবা না। আর কোনো কিছু বকাও লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই। এরপরে আপনারাই বলেন যে যখন এই অন্য স্টুডেন্ট গুলো এই কথা শুনবে, তারা কি কখনো আর ক্যাম্পাস নোংরা করতে চাইবে? আমি যদি মারতাম, ও কি করতো যে না আমি তাহলে এইগুলো শুনবো না, আমি দরকার আরো নোংরা করবো। বিষয়গুলো এমন যে অনেক ভাবে স্টুডেন্টকে আসলে শেখানো যায়, অনেক গুণাবলী তাদের ভিতরে দেওয়া যায়। এই বিষয়গুলোই আসলে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা ক্লাস 8 থেকেই আস্তে আস্তে করে ওদেরকে আমরা অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করব। কারণ দেখেন, শেষ স্টেজ বা শেষ সাকসেস কিন্তু আমরা অ্যাডমিশনকে চিন্তা করি। দেখেন, আজকে গতদিন রুয়েটের রেজাল্ট দিছে, যারা চান্স পায় নাই, যতই বোর্ড ফার্স্ট হোক বা সেকেন্ড হোক, তার কিন্তু কোনো মূল্যায়ন নাই। আপনি দেখেন যে আপনার ভালো রেজাল্ট করছে, আপনি কিন্তু এটা কখনো মনে করেন নাই, মনে করছেন যে না ওর হয়তো পড়ালেখায় কোনো ল্যাকিংস আছে, বা ও পারে নাই, হয়তো বা চেষ্টা করে নাই, সবকিছু করে নাই। এই বিষয়গুলো কিন্তু আসলে আমি স্টুডেন্টের আসলে দোষারোপ করি না, কারণ ওরা কি আমার কাছেই পড়তেছে, শুধু আমি ওকে যতটুকু শেখাবো কিন্তু ভাববে যে এইটাই মনে হয় পড়ালেখা, এইটাই মনে হয় আমাদের শেখার বিষয়গুলো। এর থেকেও যে আপডেট ওইটা শেখা যায় বা আপডেট কিছু জানা যায়, এটা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না, বা ওরাও কিন্তু চিন্তা করার সুযোগ পাবে না। এই জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, আমিও ক্লাসেও বলছি, আমার ক্লাসে আমি তোমাকে জোর করে রাখি নাই, আমার ক্লাস করবা, করার পর আমার ক্লাস বুঝতেছো কিনা সেটা যাচাই করবা। যদি মনে হয় না বুঝতেছি না, তখন তুমি অন্য কারোর ক্লাসে যাবা। যে যদি দেখো যে না এখানে বেটার বুঝতেছি, তাহলে ওইখানে ক্লাস করবা। তুমি খামোকে কেন একজনের প্ররোচনায় পড়ে তুমি এই ক্লাসেই যাওয়া লাগবে, ওইখানেই যাওয়া লাগবে, এমন মোটিভেশন আসলে আমি কখনোই দিই না। আমি বলি যে তোমার যেখানে ভালো লাগবে এবং তুমি যেখানে দেখবে যে কোয়ালিটিফুল কিছু শিখতেছো, সেটা আসলে তুমি গ্রহণ করবা। আর আমরা চেষ্টা করি ভাইয়ার আমি মিলে এই ক্লাস 8 মানে আমাদের সন্তানকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যতটুকু চেষ্টা করা দরকার আমরা, আপনারাও আমাদেরকে সাহায্য করবেন, আপনারাও আমাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ। আর আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করে এই শেষ করতেছি, ভাই শেষ করুক আর কি। ঠিক আছে। জুবায়ের অনেক বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো বলে শেষ করলাম, তো বলার প্রয়োজন ছিল। তো আমাদের যে ভিশনটা আছে সেটা নিয়ে মেইনলি কথা বলবো, এবং কেন আমরা করছি, আমাদের উদ্দেশ্যটা কি, এবং এই স্টেজে একজন স্টুডেন্ট কতটুকু আমাদের থেকে শিখতে পারবে এবং সেটা ওদের ফিউচারে কতটুকু কাজে লাগবে। তো প্রতিটা জায়গা থেকে যেমন আমরা সূক্ষ্ম চিন্তা করে সামনের দিকে আগাই, একইভাবে পড়ানোর সময়ও সেই সেম থিঙ্কিং আমরা করি
স্টুডেন্ট কত সহজে একটা কোশ্চেন একটা অ্যান্সার দিতে পারবে। এবং শুধুমাত্র এখনের কথা আমরা ভাবি আগামী 5 বছর করতে আছে, সেই 5 বছরের জন্য আমি এখন থেকে কিভাবে তৈরি করতে পারি, যেটা জুবাইর এখন তো সব ক্ষেত্র মিলে আমরা আসলে আমাদের প্যাকেজ বা বলতে পারেন যে কমপ্লিট যে এডুকেশন এটা আমরা দেওয়ার চেষ্টা করছি। হয়তো এমন হতে পারে অনেক গার্ডিয়ান বা অনেকে অনেক চিন্তা করতে পারে বা অনেকে আমার কাছে করে না, আপনাদেরকে অনেক কি করছে কিভাবে পড়াচ্ছে কি শেখাচ্ছে, বা এমন অনেকেই আছে যারা হচ্ছে অনেক ধরনের নেগেটিভ কথাও বলে। হ্যাঁ, তো এই নেগেটিভিটি গুলো কখনো আমরা শুনিও না, এবং স্টুডেন্টদেরকে বলা তো দূরের কথা, আমরা কখনো নেগেটিভিটি গুলোকে পাত্তাই দিই না। আমরা আমাদের কাজগুলো করি এবং আমরা বিলিভ করি যে আমরা কখনো কোনো স্টুডেন্টকে, এটা ক্লাস 8 এর ক্ষেত্রে এটা সম্ভবই না, কারণ আমাদের কাছে পড়তে গেলে স্টুডেন্টকে নিজে এসে আসলে পড়তে হবে। স্টুডেন্টের নিজের দায়বদ্ধতা, নিজের আগ্রহ, অংশগ্রহণের দক্ষতা এটা অনুযায়ী, এজন্যই আমরা যে লেভেলটা পড়াই সেটা পড়ার জন্য, সেটা নেওয়ার জন্য স্টুডেন্টকে নিজেকে আগ্রহী হতে হবে। এজন্য আমাদের যে স্টুডেন্টরা আছে আমরা দেখেছি সবাই খুবই ব্রিলিয়ান্ট, সবাই ট্যালেন্টেড। আমি প্রত্যেককে মানে আমি দেখেছি যে না জুবাইর আমাদের ক্লাসগুলোতে এবং আমি যে পরীক্ষাগুলো নিয়েছি পরীক্ষাতে সবাই ভালো করেছে, এবং বিভিন্ন ধরনের কঠিন কোশ্চেন আমরা অনেক সময় দেখি যেগুলো আমরা হয়তো ক্লাসে একবার বলেছি, এগুলো ওরা পারে, ক্লাসে ওরা মনোযোগ দেয়। তো এই সবকিছু আমরা দেখেছি। এবং আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে আমি অনেক সময়, তুমিও দাও, আমরা স্টুডেন্টকে কিছু সাজেশনও দিয়ে দিই পরীক্ষার আগে। এটা নিয়ে আমি একটু কথা বলি। অনেক সময় হয় কি, মাঝে আমাকে কোন গার্ডিয়ান, একজন নবম শ্রেণীর মনে হয়, আমাকে বলছে যে স্যার আপনি তো পরীক্ষার আগে একটু সাজেশন দিয়ে দেন, তাহলে মনে হয় পরীক্ষা ধরেন 2 পেজ, আপনি সাজেশন দিয়েছেন, দেখা গেল 1 পেজ হয়ে গেল সাজেশনে। আমি তাকে বললাম যে আপনি কি আমার সিলেবাস এবং সাজেশন দেখছেন? উনি যদি দেখতো তাহলে উনি নিজেই বুঝতে পারতো যে সিলেবাস আমি বেশি দিয়েছি, কম না। এবং এটা আসলে আমি কেন দিই, আমি এটা সবসময় আমি এটা দিই আমার স্টুডেন্টদের অলওয়েজ, এটা কেন দিই আমি একটু বলি, শেয়ার করি। সেটা হচ্ছে যখন ধরেন আমি একটা পরীক্ষা নিব, 5টা কোয়েশ্চেন থাকবে, আমি সেখানে স্টুডেন্টকে 15টা কোয়েশ্চেন দিলাম, এই টপিক থেকে 15টা কোয়েশ্চেন তুমি পড়ে আসবা, সেখান থেকে 5টা কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে পরীক্ষাতে। এখানে যে কাজটা হয়, স্টুডেন্ট যখন প্রথম 5টা কোয়েশ্চেন পড়ার পরে সব যখন দেখে আমার 5টা কোয়েশ্চেন হয়ে গেছে, 1 ঘন্টা পড়ছি হয়ে গেছে 5টা, বাকি 1 ঘন্টা পড়লে আমার বাকিগুলো হয়ে যাবে, তখন তার একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, তাহলে আমাকে বাকি সময়টাতে আগে সামনের গুলো শেষ করে ফেলতে হবে। এমনও হয় অনেক স্টুডেন্ট আছে যে অনেক মেধাবী, সে হয়তো পরিশ্রম করে অনেক কিছু পেরে যাবে। এখন 2টা বিষয় বলি, সেটা হচ্ছে আমি 15টা কোয়েশ্চেন দিলাম, সাজেশন দিলাম, সেখান থেকে 5টা দিব, আর আমি কোনো সাজেশন দিলাম না, বললাম 5টা কোয়েশ্চেন পরীক্ষা দিব। তাহলে অনেক সময় হয় কি, যারা একটু কম পড়াশোনা করছে বা যারা একটু ভয় পায় পরীক্ষাতে, তারা কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে চাইবে না বা পরীক্ষা দিতে চাইবে না। তো এটা হচ্ছে পার্থক্য। আমি চাই সকল স্টুডেন্ট পরীক্ষাতে অ্যাটেন্ড করুক, এজন্য ওই 5টা কোয়েশ্চেন 15টা কোয়েশ্চেন থেকে আসবে, কিন্তু 15টা কোয়েশ্চেন যখন সে পড়বে, পড়ার সময় তার স্যাটিসফ্যাকশন কাজ করবে। যখন তার বাকি থাকবে 15টার মধ্যে 12টা পড়া হয়ে গেছে, 3টা কোয়েশ্চেন বাকি, তখন সে রিলিফ পাবে যেন আমি তাহলে আগামী দিন পরীক্ষায় ভালো করব। এটা কেন হয়, আমি এটা বেশ সায়েন্টিফিক্যালি আমি এটা চিন্তা করি অলওয়েজ, যে যখন আমরা কোনো কাজ শেষ করি তখন আমার হরমোন ঘটিত হয় ডোপামিন, ওটা আমাদেরকে আসলে ভালো লাগার অনুভূতি তৈরি করে। পড়াশোনা কিন্তু অনেক কঠিন কাজ, পড়াশোনা করা কিন্তু কষ্টের, কিন্তু একটা পড়াশোনা করার মাধ্যমে যখন স্টুডেন্ট দেখতেছে যে আমার ভালো লাগতেছে, ব্রেন যখন নিচ্ছে আরে হয়তো ভালো লাগতেছে পড়তে, আমার আর 2টা কোয়েশ্চেন বাকি আছে, দেখেন আপনারা যখন কাজ করেন, আমরা যখন কাজ করি সারাদিন শেষে তখন লাস্ট ব্যাচের আগে, লাস্ট ব্যাচে যখন ক্লাস নেই তখন ক্লাস নিতে ভালো লাগে, একটু পরে তো শেষ। যখন 5টা কাজ মনে করেন আপনি একদিনে করবেন, 4টা কাজ করা হয়ে গেছে, লাস্ট কাজ আসে, লাস্ট কাজ করতে খুব বেশি কষ্ট হয়, কারণ একটু পরে। তো স্টুডেন্টের ক্ষেত্রে সেম থিঙ্কিংটা ওদের ব্রেনে কাজ করে যে আমার 10টা কোয়েশ্চেন পড়া শেষ, আমার 5টা বাকি আছে, আমি এটা পড়ে আগামী দিন পরীক্ষা দিব। তো এইভাবে আসলে আমরা প্রত্যেকটা স্টেজে গ্রুমিং করি, প্রত্যেকটা স্টেজে। ফলে স্টুডেন্টের যেমন পড়াশোনায় একাগ্রতা থাকে, পরীক্ষা দিতেও তারা অনেক আগ্রহ প্রকাশ করে, এবং পরীক্ষার জন্য গিফট থেকে শুরু করে আরো অনেক ধরনের কথা আমরা বলি। তো আমি চেষ্টা করেছি, এবং আমরা দুজন মেইনলি আমরা চেষ্টা করি যে ক্লাস 8 থেকে যেন এই বেসিকটা আমরা তৈরি করতে পারি। ওর যে কথাগুলো ছিল সেগুলো আসলে আমার শেষ কথা। তো আমি সবকিছু মনে হয় আমাদের আসলে চলে আসছে। তো এটাই আমি বলছি যে আমরা এই ক্লাস 8 এই ব্যাচটাকে হয়তো এর পরে ক্লাস 8 পড়াবো কিনা আমরা জানি না, আমরা এখনো ডিসিশন নিতে পারিনি, কিন্তু 30 সাল পর্যন্ত আমরা পড়াবো, সেজন্য ক্লাস 8টাই আমরা মেইনলি পড়াচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আরেকটা কথা আমি বলবো, আমি আসছি 1 সেকেন্ড, আমি আরেকটা কথা বলে লাস্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে শুধুমাত্র আমি দেখেছি পড়াশোনা করলে অনেক ভালো লেভেলে যাওয়া যায়, কিন্তু অনেক ভালো মানুষ শুধু পড়াশোনা করে হয় না। ভালো মানুষ হতে গেলে আসলে, ভালো ক্যারেক্টার বিল্ড করতে গেলে এই বয়স থেকে, এই ক্লাস 8, 9, 10 থেকে আসলে একজন স্টুডেন্টের যে নৈতিকতা, নৈতিক গুণাবলী, মানবীয় মূল্যবোধ, ধর্মীয় যে অনুশাসনগুলো আছে, এগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। না হলে আমরা অনেক দেখেছি, অনেক মেধাবী, বাংলাদেশটা আসলে আমাদের আজকে এমন অবস্থা,
বাংলাদেশের দুর্নীতির কারণে। সবাই আমরা একবার স্বীকার করতে পারি। তো যে স্টেজগুলোতে দুর্নীতি হয় সেই স্টেজগুলোতে কিন্তু সব মেধাবীরাই বসে আছে, তাও তো হচ্ছে। তাহলে শুধুমাত্র মেধাবী হলেই সে ভালো মানুষ হতে পারবে না। তো ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে এখন থেকে এই স্টেজ থেকে আমাদের সন্তানদেরকে গ্রুমিং করতে হবে। এবং সেক্ষেত্রে দুইটা বিষয় একটু লক্ষ্য করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট আমি যেটা দেখলাম, ক্লাস 8-এর বাচ্চারা খুব বেশি মোবাইলে নিয়ে সমস্যা নাই, মোবাইল নিয়ে আমি বলছি না, বন্ধু বান্ধব নিয়ে বলছি। যে একটা ফ্রেন্ড সার্কেলে 5টা ফ্রেন্ড আছে, ছেলেদের কথাই বলছি। তো 2জন ফ্রেন্ড একটু সমস্যা কর, বা 2জন ফ্রেন্ড আসলে ওই তিনের মতো না, 3জন ভালো করার চেষ্টা করে, মানসিকতা ভালো, থিঙ্কিং ভালো, বাকি 2জনের না। দেখা গেলো ওই 2জনই 3জনকে নষ্ট করে দেয়। এটা খুব ঘটেছে, আমি প্রচুর দেখেছি আমার লাইফে, আমি দেখছি। আমাদের অনেক ফ্রেন্ড ছিল, আমি একটা উদাহরণ দিতে পারি। আমি এবং এটা কেন আপনাদেরকে বলছি, আমি রিয়াজ নামে আমাদের একটা ক্লাসমেট ছিল, ক্লাস 3 থেকে সে ফার্স্ট সেকেন্ড হইতো জিলা স্কুলে, আমরা ছিলাম। তো 6-7 পর্যন্ত ওর রোল ছিল হচ্ছে 2-3, 1-2-3, 2-3 হতো। তামিম যে ছিল 1, ও বুয়েটে পড়াশোনা করে ও এখন ইউএসএ চলে গেছে। তো রিয়াজ ক্লাস 8-এ উঠে ওর রোল হয়ে গেল 23, 2 থেকে খেলা শুরু করলো 23-এ। ক্লাস 9-10-এ ওর রোল খুঁজে পাওয়া যেত না, 50-55। কিন্তু ছেলেটা কিন্তু অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে, মানে অলওয়েজ ছোটবেলা থেকে আমরা দেখছি। তো যে কোনো কিছু পড়তে দিলে সহজে পড়ে ফেলতে পারবে, যে কোনো কিছু বোঝাইলে সহজে একটা ইনফরমেশন বুঝে ফেলতে পারবে, মানে পড়াশোনার প্রতি অনেক ডেডিকেটেড ছিল এবং খুবই ভালো ছিল, ব্রিলিয়ান্ট ছিল, অসম্ভব ব্রিলিয়ান্ট। সে কিন্তু নষ্ট হয়ে গেল। তো এরকম অনেক স্টুডেন্ট আছে, এরকম ভাবে নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই স্টেজে ক্লাস 8-এ স্টুডেন্টের অন্যতম সত্য হচ্ছে ঠিকঠাক বন্ধু নির্বাচন করা। আপনারা একটু এটাতে গুরুত্ব দিবেন। আপনারা দেখবেন আপনার সন্তান কার সাথে মিশতেছে, তার ফ্রেন্ড কারা আছে। একদিন সব ফ্রেন্ডে দাওয়াত দেন একসাথে বাসায়, আপনি দেখেন যে আসলে কাদের সাথে মিশতেছে, তাদের সাথে কথা বলেন। তখন আপনি বুঝতে পারবেন যে কাদের সাথে মিশছে এবং তার কি করা উচিত। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু আপনি যদি এখন থেকে চিন্তা করেন যে জানেন না কার সাথে মিশতেছে, আপনি বলেন কারোর সাথে মেশা যাবে না, তখন আবার সমস্যা। এজন্য আপনাদের এই জিনিসগুলো আপনাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে। সবাই অভিভাবক হিসেবে সন্তানের যে দায়িত্বগুলো থাকে, সেই দায়িত্বগুলো যদি আমরা সবাই পালন করি, এবং আমাদের ক্ষেত্রে শুধুমাত্র পড়ানো না, দেখেছি শুধু পড়ানোর মাধ্যমে আসলে শিক্ষক হয় না। তো আমাদের যে দায়িত্ববোধ জায়গাগুলো থেকে আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে স্টুডেন্টের মধ্যে সেগুলো প্রতিফলিত করার। কারণ এই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সময়টাতে স্টুডেন্টের মন মানসিকতা চেঞ্জ হয়, তাদের আচার ব্যবহার চেঞ্জ হয়, বড়দেরকে সম্মান করা, টিচারদেরকে সম্মান করা, বা সমাজে একটা ভালো অবস্থান ক্রিয়েট করা, এই জিনিসগুলো এখন থেকে তৈরি হয়। তো সেগুলো এখন থেকে আশা করব যে আমরাও চেষ্টা করব। পরিবারের সে যখন এগুলা অনুশাসনগুলো মেনে চলবে, পরিবারের দায়িত্ববোধগুলো সম্পর্কে যখন সচেতন হবে, তখন সে ইনশাল্লাহ ভালো একজন মানুষ হতে পারবে। তো এটাই আমার শেষ কথা ছিল। আর যে এবার হচ্ছে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে আমাকে জানতে পারেন। বলছিলেন আপনি? আমি হচ্ছে পাবলিকে পড়েছি, সিটি কলেজে পড়ি না। হ্যাঁ বলেন। হ্যাঁ, নটরডেম কলেজের স্টুডেন্ট। আসলে আমরা তো অত ভালো কলেজে পড়তে পারিনি, আমাদের এরকম ভাবে বলাটা ঠিক হবে না। বাট আপনারা যেটা পড়াচ্ছেন যেভাবে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। খুবই ভালো লাগছে। এখন স্টুডেন্টরা এটা কতটা ক্যাচ করতে পারতেছে, এটাই। ওকে, হ্যাঁ, এটা আমি আচ্ছা, আমি রিপিট করছি, সমস্যা নাই। আমি রিপিট করে দিচ্ছি, যেহেতু আমি রিপিট করে দিব স্যার, সমস্যা নেই, বসেন। এটা হলো যে পরীক্ষাগুলো নিচ্ছেন, হ্যাঁ, পরীক্ষাগুলো ভালো হচ্ছে, কিন্তু পরীক্ষায় ছাত্রছাত্রীদের একটু আগ্রহ কম, মানে সবার কিন্তু বেশি আগ্রহ নেই। আচ্ছা। পরীক্ষায় আগ্রহ করানোর জন্য যদি আপনারা যে পরীক্ষার দিন 1 ঘন্টা যেটা নেন, এটা টাইমটা যদি একটু বাড়ায়, মানে আধা ঘন্টা পরীক্ষার পড়াটা পড়ে তারপরে পরীক্ষা দিল, যদি এরকম বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ, আমি বুঝতে পারছি। আপনারা যেটা, তাইলে হয়তো ওদের একটু আচ্ছা, হ্যাঁ। আর আপনারা যেটা এখানে বোর্ডে করাচ্ছেন, এটা কি শীট আকারে দিচ্ছেন? শীটেও দিচ্ছি, স্টুডেন্টের খাতায়ও লেখা থাকছে। আপনাদের পড়ানোর সিস্টেমটা অনেক সুন্দর। এটা যদি শীট আকারে দেন ওদেরকে, তাহলে ওরা ওই বইয়ের থেকে ভালো কিছু করতে পারবে। জি। এইটা আরেকটা হলো, আমি মনে থাকবে না কোশ্চেনগুলো? জি, আমি আসছি। ওদেরকে একটু এদিকে হ্যাঁ, জুবাইর, আমি অ্যানসার দিয়ে দিবেন। যেখানে বাংলাদেশে পরীক্ষা দেয় সব জায়গায় চান্স পায় ভাই, আমি ঠিক আছে। কেন শুধুমাত্র একটা কলেজ থেকে এত চান্স পাবে? আমি কেন খুলনা থেকে চান্স পাইলাম? এই জন্য আপনাদের তো মুখস্থের দিকে এগোচ্ছে না কেন? বসেন, আমি
তুমি বলো, অ্যান্সার বলো, সমস্যা নাই। আসলে মুখস্থ বলতে কি, বই মুখস্থ করে না। এনডিসির স্টুডেন্টরা বাংলাদেশে যেখানে পরীক্ষা দেয় সেখানে চান্স। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কথা বলা আলাদা করে। আচ্ছা, আমি আসতেছি। আমি তাহলে একটু বলে নি, সেটা হচ্ছে ওনার প্রথম কোশ্চেন ছিল যে আমরা যেভাবে পড়াচ্ছি এটা স্টুডেন্টরা নিতে পারছে কিনা, ফার্স্ট কোশ্চেন ছিল। তো নিতে পারছে কিনা এটা আসলে আমি আপনাদের স্টুডেন্ট সম্পর্কে একটু ধারণা দিই। আপনাদের সন্তানরা কেমন, আপনি যদি গিয়ে বলেন একটা জিনিস যে বাবা তুমি এটা কালকে মুখস্থ করে দিবা, ও বুঝুক না বুঝুক যেভাবে ওকে মুখস্থ করে দিবে, এটা ওর সে ট্যালেন্ট আছে, এটা ফার্স্ট কথা। তো যদি কোনো স্টুডেন্ট, আমি বোঝার বিষয়টা বলি, আমি আপনাকে আসলে দেখানো উচিত ছিল আমার, আমি যখন ধরেন একটা টপিক পড়ালাম, সেটা হতে পারে একাই নোডার মাটা, এটা আসলে আমি কেন দেখানোর চেষ্টা করছি, ফাইলসে থাকবে না ভাই, এটা থাকবে হচ্ছে লিঙ্কসে, না? ওকে। তো আমি যখন ওদেরকে পড়াই, দেখেন আমি যদি ওকে একাই নোডার মাটা পর্বটা পড়াই, না ভাই একাই নোডার মাটা মনে হয় নিচের দিকে আছে, অনেক আগে পড়েছি তো। সবকিছু যখন দেখাই, যে অনেক কিছু আছে, আমি আপনাকে একটু দেখাই, একটা জিনিস আসলে দেখানো উচিত আমার মনে হয়, তাহলে আপনার আইডেন্টিফিকেশন ভালো হবে। এই যে এটা একটু দেখাই, আমি ওদের একটা টপিক আছে একাই নোডার মাটা পর্ব। তো এই পর্বের প্রাণী গায়ে কাটা কাটা থাকে, এবং ওদের ওই যে তারা মাছ দেখছি না আমরা সবাই, ওই তারা মাছ। তো এখন ওদের যখন আমি পড়াইছি, তো এটা ভিডিও কোয়ালিটি একটু কম আছে, তো এটা যখন পড়াইছি ওদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে, তখন তো সাউন্ড অফ থাকে, দেখেন। তো এই ক্ষেত্রে যখন স্টুডেন্ট, এটা আসলে না বোঝার কিছু না, আপনি নিজেও বুঝতে পারবেন, আমি আপনাকে দেখাই। কারণ ওদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে, মানে পানি, ওদের দেহে পানি প্রবেশ করে, সেই পানিগুলা ওদের দেহের সকল কার্যক্রম সম্পন্ন করে। যেমন আমাদেরকে দেখাচ্ছি ওদের পা দিয়ে ওরা কিভাবে চলে যায়, ওদের পা হচ্ছে এগুলা টিউবের মতো দেখতে, তাই ওদের নাম হচ্ছে টিউব ফিট বা টিউব ফুট। তাহলে এই ছবিটা যখন স্টুডেন্ট দেখবে, ওদের বইয়ে কিন্তু টিউব ফুটের কোনো ছবি ভাবে নাই। যখন এই টিউব ফুটটা স্টুডেন্ট দেখবে, ওর কি এটা না বোঝার মতো কিছু আছে? মনে রাখতে পারবে, ইজিলি মনে রাখতে পারবে। এবার দেখেন পানি সংবহন তন্ত্র পড়াইছি, ওদের দেহের ভেতরে পানি প্রবেশ করে, একটা বড় ছিদ্র আছে, পুরো সিস্টেমটা হচ্ছে পানি সংবহন তন্ত্র। আমি এটা পুরোটা দেখাইছি যে পানি সংবহন তন্ত্র কেমন ভাবে কাজ করে। এবং এইখানে এই যে পানি প্রবেশ করবে, এখন সেই পানিগুলা হচ্ছে এই যে এখানে এই যে বড় ছিদ্র আছে, এই ছিদ্রগুলোর নাম কি সেগুলো ইন্টারে আছে, পরে আছে, বাট এই পানি প্রবেশ করার পরে পরে কি হবে, পরে হচ্ছে এই যে পুরা পায়ের ভেতরে যে সেই পা গুলা ছিল, নালী পা বা নালিকা পথ, টিউব ফিট, এর ভেতরে পানিগুলো আসবে। এরপরে এসে এই টিউব ফিটের এই উপরে মোটা আছে, এটা যখন চাপ দিবে তখন পানিগুলো এখানে চলে আসবে, এখানে এসে পড়বে। দেখেন এই জিনিসটা আমি যখন ওকে দেখাইছি, এই যখন এটা চাপ দিবে, এখানে পেশি আছে, এই যে এখানে চাপ দিলে তখন পাটা নড়ে যাবে, আর নড়লে কি হবে, ওরা চলতে পারবে। তো এটা যখন একটা ক্লাস দেখবে, এটা এই এই জিনিসগুলো স্টুডেন্টরা ইন্টারেও কেউ শেখায় না, আমি তো ইন্টারে তাও এগুলো শেখাই, ইন্টারে কিছু টপিক আছে সেটা আমি ক্লাস 8-এ দেখাচ্ছি। মানে এটা হচ্ছে উদ্দেশ্য, যখন এটা দেখবে তখন তার না বোঝার মতো আসলে কিছু নাই। ওদের ওদের প্রবলেমটা একটা মেইন প্রবলেম, যেটা হ্যাঁ। আমি রিয়েলাইজ করছি, অবশ্যই একটা জিনিস ওরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে, হ্যাঁ, আবার ওইটা তাড়াতাড়ি ভুলে যায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভুলে যাওয়ার জন্য যা করা লাগবে সেটা অবশ্যই আমরা করবো, এটা নিয়ে আপনার টেনশন করার কিছু না। ইনশাল্লাহ ভুলে যাওয়ার ওষুধ যা আছে ওটা আমরা তাদেরকে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি সিলেবাস গুলো ওদের গ্রুপে সবাইকে, আপনার মনে হয় খেয়াল করছেন, প্রত্যেকটা ব্যাচে মনে হয় সিলেবাসের জন্য স্টুডেন্টকে দিতে বলা হয়েছে। এখন সিলেবাস হচ্ছে, আমরা দেখলাম ওদের সিলেবাস হচ্ছে এক এক স্কুলে এক এক রকম সিলেবাস। তো তো হচ্ছে ওদের আছে 1 2 3 4 6 7, কারোর আছে 14 আছে 7, ওই তো আমি বলছি সমস্যা নাই, এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই। আমরা এবং আগামী 2 মাস আমরা যা করাবো সেগুলো সব স্কুলে থাকবে। আর লাস্টের দিকে গিয়ে অনেক সময় হতে পারে যে কিছু অধ্যায় মানে টাইমের উপর ডিপেন্ড করবে, সেটা আমরা পড়াই দিব, কোনো সমস্যা নাই। আগামী যে রমজান মাসে আমি ওদের বায়োলজিতে 2টা অধ্যায় থাকবে বাকি আছে, সে 2টা আমি 2টা বা 2.5টা পড়াই দিব আমি ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা রিভিশন দিব পড়ানোর ভিত্তিতে, মানে পড়ানোর মধ্যে। মানে বিষয়টা কেমন, যদি আমি আপনাকে এখন ধরেন আমি চাইলে, আমি যদি চাই একটা অধ্যায় 2 দিনে আমি শেষ করতে পারি, তাতে আমার কাছে পড়ে কোনো দরকার হবে না, মানে আমার কাছে পড়াই লাগবে না আপনার। আপনি অন্য জায়গায় গেলেও সে আপনার একদিনে অধ্যায় শেষ করে দিবে, আপনার সন্তানের যে ব্রেন আছে একদিনে সে বই মুখস্থ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে পড়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আসলে বাস্তবায়িত হবে না। তো আমরা স্কুলের টাইমের ফ্রেমে ফোকাস রাখবো অবশ্যই। সেক্ষেত্রে আমাদের স্কুলের সিলেবাস 95 to 100% কমপ্লিট হবে, এটা আমি আপনাকে বলছি। এবার আমি আপনাকে কথা বলি, সেটা হচ্ছে রিভিশনের বিষয়টা। এখন আমি যদি ওদের পরীক্ষার 1 মাস আগে শেষ করতে চাই, আমি জানি কতটুকু আমাদের প্ল্যান করা আছে, 1 মাস আগে না, আমাদের তার একটু কম আগে শেষ হবে, কিন্তু তার ভেতরে আমরা রিভিশন দিয়ে ফেলবো। মানে
যে অধ্যায়টা আমরা চলমান রাখবো তার ভেতরে প্রিভিয়াস গুলো আমাদের রিভিশন চলতে থাকবে, মানে প্রিভিয়াস রিভিউ এক্সাম হবে, বুঝতে পারছেন? রিভিউ এক্সাম গুলো হবে, ফলে স্টুডেন্ট, হ্যাঁ আইসিটি আমি বলি আপনাদেরকে, এই যোজার সময় 3টা ক্লাস আমি নিব, এই সময় 3টা, এবং আগামী 1.5 মাসের মধ্যে আমাদের আইসিটি শেষ হয়ে যাবে। মানে আমাদের আগামী প্ল্যান করা আছে প্রতি শুক্রবারে আইসিটি ক্লাসগুলো থাকবে এবং মাঝখানে কিছু ক্লাস থাকবে। মানে আমাদের হচ্ছে 4 দিন ক্লাস, তো সবাই জানেন সপ্তাহে 4 দিন ক্লাস। এই 4 দিনের ক্লাসে আমাদের সবকিছু ইনশাআল্লাহ শেষ হবে, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? সবকিছু শেষ হবে। এটা এবার দেখেন, এই দেখেন আপনাদের কিন্তু কন্ট্রাডিক্টরি কথা কিভাবে? আমি বলছি শেষ করে দিব, ডিটেইলসে পড়াই শেষ করে দিব। এবার আপনারা কি চান? স্যার পরীক্ষা হবে তার 3 মাস আগে আপনি শেষ করাই দেন, তাহলে আমার কি ডিটেইলসে শেষ করা হবে? এবার আপনি বলছেন যে আমি যদি ডিটেইলসে শেষ না করাই তাহলে আপনার ছেলে মেয়ের কিছু হবে না, এটাই। কিন্তু আমি কি বলছি যে আমি ডিটেইলসে শেষ করাবো না? আমি ডিটেইলসে শেষ করাবো। এবার আপনার ছেলে মেয়ে ডিটেইলসেই শিখবে, ঠিক আছে? মানে আমাদের কোনো হারই নাই। আমি তো রিভিশনের বিষয়টা বললাম, রিভিশন হবে হচ্ছে রিভিউ এক্সামের ভিত্তিতে, ঠিক আছে? আইসিটিও হবে, আইসিটি আমরা এই মাস থেকে শুরু করছি। পরীক্ষায় আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট করছে, ভালো বুঝছে, ভালো শিখতেছে, তারপরেও একটাই ছেলেগুলো, বিশেষ করে আমাদের জেলা স্কুলের ছেলেগুলো এত দেখা দেখি আমি একটা পারছি না ও একটা হেল্প করলো, এগুলো খুব চলে। এইটা দেখবেন স্যার, যাতে আমরা শিখতে পারি। আমার বাচ্চা পরীক্ষা আলাদা করে নেওয়া হয় না 2 রুমে? পরীক্ষা তো বিভিন্ন সময় দেন, যারা প্রথমে দিয়ে যায় কিছু বাচ্চা আগে এসে দাঁড়ায় থাকে, প্রশ্ন শুনিয়ে তারা পরীক্ষা দেয়। আচ্ছা আসলে আমি একটু কথা বলি, আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। আচ্ছা হতে পারে, এটা হতে পারে, এটা খুব স্বাভাবিক, এটা হতে পারে। কিন্তু আমি হয়তো ওদেরকে উপদেশ দিতে পারি, ওদেরকে ব্যাখ্যা করতে পারি কেন তুমি করবে না, কিন্তু ওদেরকে আমি করাটা আটকাইতে পারবো না। যদি কারোর মানসিকতার মধ্যে থাকে যে সেটা করবেই, তো আমি যতই আটকাই, আপনি যতই আটকান, ও কোনো না কোনো ভাবে করবে। এই জন্য আমাদেরকে ওই জায়গাটা ক্রিয়েট করতে হবে যে যেন না হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেন স্যার। আল্লাহ হাফেজ। ও আচ্ছা আচ্ছা, এটা তুমি জোয়ার, তুমি বলো, তুমি তো বলা দিছো লাস্ট সেকেন্ড। আচ্ছা আমরা অবশ্যই পড়া দিয়ে থাকি এবং এই শব্দের মাধ্যমে হয়, মাঝে মাঝে এই শব্দ থাকে না, মাঝে মাঝে সেই সময় আমাদের বলে দেওয়া হয়, পরের দিন সবাইকে পড়াটা দুটো পড়া এটা করা হয়, মানে পড়ানো হয়, পড়া দেওয়াও হয়। হয়তো এই শব্দ নাই বলে আপনাকে বলছে যে পড়া নাই, কিন্তু এই শব্দ নাই বলে পড়া নাই এমন না, পরের দিন পড়াটাকে মুখে ধরা হয়। আচ্ছা একটু বলি আর কি। হ্যাঁ আমি এই যে রিসেন্ট ওদের যে পরীক্ষাগুলো নিচ্ছি, আচ্ছা আমার কথা শোনেন একটু। আচ্ছা এই যে ওদের যে এক্সাম গুলো নেওয়া হচ্ছে, আপনারা তো দেখছেন মনে হয় ওদের রেজাল্টের নাম্বার গুলো আসলে কি হচ্ছে। শোনেন আমি বলি, ওদেরকে ক্লাসে আমরা সবগুলো এমন ভাবে পড়াচ্ছি, ওদেরকে যদি আমি বলি যে বাসায় যে পড়ে আসো, ওরা ভাবে যে আমার তো মুখস্থ হয়েই গেছে। এখন এই জন্য আপনাদেরকে আমি যেমন একটা যদিও পড়ে তাহলে কিন্তু আসলে বোঝাটা একটু কঠিন। তাহলে আমি ওরা কি করছি, ওই প্যারা রিলেটেড একটা আপনার এক্সপেরিমেন্ট আছে, ওই এক্সপেরিমেন্ট আমি দেখাইছি, এই এক্সপেরিমেন্টটা এইভাবে হচ্ছে, ওর কিন্তু ওই প্যারাটা মুখস্থ হয়ে গেছে, ওর কিন্তু আর ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। এই বিষয়গুলোর জন্য দেখেন ওরা কিন্তু পরীক্ষা করতেছে না, কিন্তু ওই বাসায় যে পড়তেছে না, কিন্তু আমি বাসার কাছে ওরা কিন্তু ঠিক করে নিয়ে আসতেছে। বা আমি দেখি নাই যে মানে বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্ট বাসার কাছে করে আসে। এখন কিন্তু ক্লাসে পারতেছেও, হয়তো বা গুটি কয়েক স্টুডেন্ট ওদের পানিশমেন্ট দিও, কিন্তু বেশিরভাগ পারে। আর ওই পারার রিজনটা হলো ক্লাসে আমি সবকিছু ওদেরকে এইভাবে দেখাচ্ছি, প্রত্যেকটা লাইন আমি ওদেরকে পড়াই দিই, লাইনগুলো দাগিয়ে দিই যে কোনগুলো ওদের পড়া লাগবে। তো ওরা যদি 5 থেকে 10 মিনিট বই নিয়ে বসে, তখন দেখা যায় আমার মেইন পার্ট তো হয়েই গেছে, আমার তো বইয়ের মেইন জায়গাটা সব কাভার হয়ে গেছে। এই জন্য আপনাদেরও মনে হচ্ছে যে মনে হয় পড়তেছে না বা ইয়ে হচ্ছে না। তবে আমরা ওদেরকে এই যে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে না, আচ্ছা আমি বলি অধ্যায় শেষ হচ্ছে, এই অধ্যায় রিলেটেড ওদেরকে বাসার অনেকগুলো কাজ দিব, এই রোজার ভিতরে ওদেরকে অনেক কাজ দিব, অ্যাসাইনমেন্ট দিব, এমন চিন্তা ভাবনা রয়েছে আর কি, যে অ্যাসাইনমেন্ট জমা দিবে, আমরা ওইগুলো সবকিছু দেখে ওদেরকে আবার ফেরত দিব,
বা ইয়ে করব যে কোন কোন জায়গায় ভুল গেছে বা কি হয়েছে। আর যারা করবে না তাদের তো পানিশমেন্ট আছেই, আর আপনাদের সাথে তো কথাবার্তা হবেই আর কি। তো এটা কোনো আমি এটা বলি, আমাদের স্টুডেন্টদেরকে এই জিনিসটা আমরা শুনি বেশি, আমার স্টুডেন্টের ক্ষেত্রে আমি অনেক বেশি শুনি। কারণ কি, বায়োলজি আমি ওদের ক্লাসে যা পড়াই দিই ওটা ক্লাসে ওটা 90 to 95% পড়া হয়ে যাচ্ছে, 100% হয়ে যায়। সমস্যা হচ্ছে এরা এত বেশি মেধাবী যে আমি যখন ক্লাসে পড়াই, আমি কিন্তু ক্লাসে চেষ্টা করি ক্লাসে ওদের মুখস্থ হয়ে যাবে পড়াটা, ক্লাসে বেঁধে বেঁধে চলে যাবে। বাসায় গিয়ে যখন ও দেখে আরে তো আমি পারি, তখন সমস্যা হয় কি আমি পারি, পড়া লাগবে না, এই হচ্ছে সমস্যা। কিন্তু এখন বিষয়টা না, পরের দিন তো আমি পড়াটা ধরছি, এখন বাসায় তো পড়া লাগবে, অবশ্যই পড়া আমি করাবো। এবং সপ্তাহে যে এক্সামটা থাকবে ওই এক্সামের সময় তো তাকে পড়তে হবে। এমন না যে আমি বললাম না পড়াটা আমি রিভিশন বেসিসে পড়াচ্ছি না, পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে স্টুডেন্টটা তো এখন ছোট, ওরা চিন্তা করে যে ওটা ওকে আমি এটা পারি, কিন্তু ও ওই সময়টাতে না পড়ে অন্য কেন কাজ করবে, ও ম্যাথ প্র্যাকটিস করবে, তাই না, ও আদার্স যেগুলো করবে। পড়াশোনা তো এমন না যে পড়া সব শেষ, অন্য সাবজেক্ট পড়বে, বিজ্ঞানটা যেটুকু হলো। কিন্তু আমাদের যখন বিজ্ঞান পরীক্ষা থাকে তখন দেখছেন কি পরিমাণ পড়াশোনা করে ওরা, দেখছেন না? তো প্রতিটা পরীক্ষার সময় ওরা পড়াশোনা করবে, কারণ ওগুলা ওকে রিভিশন ওইভাবে থাকবে। রিভিশন আমরা সপ্তাহে যেটা দিই। ও আচ্ছা, ওইটা নিয়ে জুবাই তুমি একটু বলো। হ্যাঁ হ্যাঁ, একদিন একটু। আমি আসলে সব ব্যাচে মোটামুটি একই জিনিস পরীক্ষা নিয়ে আমার চিন্তা করছিলাম, যেহেতু ওদের 2টা থেকে 2.5টা অধ্যায়ের মতো হয়ে গেছে। এখন যেহেতু ওরা সবসময় কি করে অর্ধেক অধ্যায় পরীক্ষা দিচ্ছে বা পরে যে একটা অধ্যায় দিচ্ছে, কিন্তু ওদের স্কুলগুলোতে পরীক্ষা হবে 3টা থেকে 4টা বা 5টা অধ্যায় মিলায়, তখন আসলে ওরা কিভাবে আউটপুট দিবে, এই জন্য চিন্তা করছিলাম যে ওদেরকে এই 2.5টা অধ্যায় নিয়ে পরীক্ষা নিব। কিন্তু আসলে 5 থেকে 6টা আছে, আমি আসলে ওদেরকে বলতে ভুলে গেছিলাম তোমাদের প্রথম 6 অধ্যায়, এই জন্য আসলে ওদের একটু ঝামেলা হয়ে গেছে। কিন্তু আশা করি ওদের রেজাল্ট অনেক ভালো হবে, কারণ ভাই যেভাবে বাইরে ওদের শেষ করছে, ওরা যদি রিভিশন নাও দিয়ে আসে, আমি খাতা দেওয়ার পরে বুঝবো যে আসলে কি হচ্ছে, তখন আপনারাও দেখতে পাবেন যে আসলে রেজাল্ট কেমন হয়েছে। সেটা আসলে সমস্যা নাই, ওই মিস কমিউনিকেশনের জন্য আসলে এই জিনিসটা হয়েছে, ওইটাতে কোনো সমস্যা। আপনাদের যে পড়ানোর সিস্টেম, এখানে যদি কোনো স্টুডেন্ট আসে হ্যাঁ 100% অ্যাটেনশন পে করে, জি জি জি, সেটাই। তো ধন্যবাদ সবাইকে। তাহলে আমি প্রোগ্রামটা শেষ করি। আল্লাহ হাফেজ ভাই, অফ করে দিই। আসলে আমি এটা কেন দিয়েছি